তো সেক্ষেত্রে এভিডেন্সের পড়াটা মাথায় রাখবেন, কালকে কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা, এবার আমরা আজকে শিখব সিভিএলএম নাম্বার মানে সিভিএলএম নাম্বার 1 থেকে আমরা শুরু করব। তো সিভিএলএম একে আমরা তো সবাই মিউট করব, ঠিক আছে? যখন কথা বলার প্রয়োজন হবে তখন আমরা নিজেরা করে তারপরে কথা বলবো। প্রথমে আমাদের জানতে হবে টিবেট কাকে বলে। যদি আমি আগে এটা ব্রিফ করছি, তারপর আমি আরেকটু প্রথম থেকে শুরু করতে চাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে একটু ডিসক্রাইব করে দিচ্ছি টিবেট আসলে কাকে বলে। টিবেটের ফুল ফর্ম হলো টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। টিবেটের ফুল ফর্ম। টিবেট আসলে জিনিসটা কি? আমরা যদি টিবেটের সংজ্ঞাটা দেখি, এখানে খুব বাংলায়ও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। আপনার পড়ার সুবিধার্থে আমি দুইটাই করে দিয়েছি। বাংলা খুবই চলিত ভাষায়, আপনার পড়ার জন্য খুবই সুইটেবল হবে, আমি আশাবাদী। দেখেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা, টিবেট হলো কি এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি, তাত্ত্বিক বলতে আপনার লিখিত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে কারিগরি ও পেশাগত দক্ষতা শেখানো হয়। তার মানে টিবেট এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে আপনি শুধুমাত্র আপনার লিখিত জ্ঞানকে প্রায়োরিটি না দিয়ে আপনার হাতে কলমে, তার মানে আপনি কাজটাও করবেন, আবার আপনি কি করবেন, ওই কাজটা লিখবেনও, ঠিক আছে? তাহলে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে কারিগরি ও পেশাগত দক্ষতা শেখানো হয়, যাতে কোনো ব্যক্তি বা কোনো ক্যান্ডিডেট সরাসরি কর্মসংস্থানে যুক্ত হতে পারে। তাহলে কি হলো, আপনি যখন কোনো কাজ হাতে কলমে করবেন তখন আপনি কি হবেন, সরাসরি কোনো কর্মসংস্থানে, কোনো ইন্ডাস্ট্রিতে আপনি যুক্ত হতে পারবেন এবং স্বনির্ভর হতে পারবেন। আর আপনি দেখেন আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা প্রচলিত জেনারেল এডুকেশন সিস্টেম, এখানে কিন্তু আমাদের হাতে কলমে শেখানো হয় না, শুধু এখানে তাত্ত্বিকভাবে শেখানো হয়। কিভাবে? আমরা 1 বছর পরে যে আমরা এটা কি করি, পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে আমরা কিন্তু একটা সার্টিফিকেট অর্জন করি। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই। কিন্তু টিবেট সিস্টেমে আপনার বিষয়টা কি? টিবেট সিস্টেমে আপনাকে আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী করে তুলবে, আবার আপনাকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আপনাকে কী করবে, স্বাবলম্বী করে তুলবে। তার মানে আপনি যখন উভয় দিকে স্বাবলম্বী হবেন, উভয় দিকে এক্সপার্ট হবেন, তখন কিন্তু আপনি কোনো কর্মসংস্থানে যুক্ত হতে বা স্বনির্ভর, নিজেকে মনে করেন নিজেকে স্বনির্ভর হতে আপনাকে সবথেকে বেশি সাহায্য করবে। আমরা কি বুঝতে পেরেছি টিবেট কাকে বলে? সবাই রেসপন্স করবেন। আচ্ছা, টিবেট এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আপনার হাতে কলমে কারিগরি ও পেশাগত দক্ষতা শেখানো হয়। তার মানে আপনার এখানে কি করে, শুধু তো তাত্ত্বিক জ্ঞানকে আপনাকে শেখানো হয় না, এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে, ঠিক আছে? যার মাধ্যমে আপনি কি করতে পারেন, খুব সহজে আপনি কোনো কর্মসংস্থানে ঢুকতে পারেন এবং নিজেকে স্বনির্ভর করতে পারেন। এটা হলো টিবেট সিস্টেম। এখানে টিবেট সিস্টেমের পুরো একটা ব্যাখ্যা দেওয়া আছে, আশা করি আপনাদের জন্য সহজ হবে। এবার জিনিসটা বুঝতে হবে, হোয়াই ইম্পর্টেন্ট টিবেট সিস্টেম, কেন টিবেট সিস্টেম প্রয়োজন বা দরকার, এটা বোঝানো হয়েছে। আমি এখানে ইংলিশও দিয়ে দিয়েছি, বাংলাও দিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ হবে সে সেইভাবে প্রস্তুতি নেবেন। এইগুলো পড়লে আপনাদের মনে করেন সিভিএলএম নাম্বার 1 আপনার অলমোস্ট ডান হয়ে যাবে, আশাবাদী আমরা। তাহলে হোয়াই ইম্পর্টেন্ট টিবেট সিস্টেম, তাহলে কেন গুরুত্বপূর্ণ বা কেন প্রয়োজন বলবো না, কেন গুরুত্বপূর্ণ টিবেট সিস্টেম, টিবেট সিস্টেম আসলে কেন প্রয়োজন বা কেন গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখি টিবেট গুরুত্বপূর্ণ কেন। প্রথম একটা পয়েন্ট কি লেখা আছে, দক্ষ মানব সম্পদ তৈরির কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তার মানে কি, দক্ষ মানব সম্পদ গড়ার জন্য টিবেটের ভূমিকা অপরিসীম। আমাদের জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে হয় তাহলে কারিগরি শিক্ষা কোনো বিকল্প নেই। তাহলে টিবেট সিস্টেম কেন গুরুত্বপূর্ণ? এক কথা আমরা এখানে বলতে পারি যে মানব সম্পদ তৈরি করার জন্য টিবেট সিস্টেমের বিকল্প নেই। টিবেট সিস্টেম বা কারিগরি সিস্টেম একই কথা বোঝানো হয়েছে। তারপরে কি লেখা আছে, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কারিগরি শিক্ষার দরকার। কেন গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস কি পেলাম, উৎপাদনশীলতা, তার মানে কি উৎপাদন হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধ হবেন, তার মানে কি অর্থনৈতিকভাবে আমাদের দেশের সমৃদ্ধর জন্য কারিগরি শিক্ষা দরকার।
কারিগরি বলতে টিবেটের যে সিস্টেমটা এটা আমাদের দরকার। কারিগরি শিক্ষা ব্যক্তিকে বেকারত্ব হতে মুক্তি ও স্বাবলম্বী করে। তো টিবেট কেন গুরুত্বপূর্ণ? এখানে আমরা আরেকটা পয়েন্ট পাচ্ছি যে টিবেট আমাদেরকে কোনো ব্যক্তিকে বেকারত্ব হতে মুক্তি দিয়ে সে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে। যেরকম মনে করেন আমি একজন বেকার মানুষ ছিলাম। আমি কি করেছি টিবেট সেক্টরে আসছি। আসার পর আমি প্রশিক্ষণ নিয়েছি দেন আমি এখন একজন ট্রেনার হিসেবে আছি। তাহলে আমি আগে ছিলাম বেকার, এই বেকার থেকে কিন্তু আমি মুক্ত হয়ে গেছি এবং আমি কিন্তু এখন স্বাবলম্বী হয়ে গেছি। কিভাবে? আমি এখন একটা জব করতেছি। এখন জব না করলেও আমি কোথাও একটা কম্পিউটারের দোকান দিয়ে অথবা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েও কিন্তু আমি কি করতে পারি? আমি আমার রুজির একটা ব্যবস্থা করতে পারি যদি আল্লাহ রহম করেন। তাহলে এই যে মনে করেন আমি বেকারত্ব থেকে মুক্তি হয়ে আমার নিজের একটা স্বাবলম্বী আমি হয়ে গেলাম। তাহলে এই জন্য আসলে মূল ভূমিকাটা কোথায়? টিবেট, টিবেটের জন্য। তাহলে এই একটা আমাদের গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তারপরে টিবেট গুরুত্বপূর্ণ কেন হতে পারে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করে। তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কিভাবে করতেছে? আমি যখন একটা প্রতিষ্ঠান দিব বা আমি যখন একটা দোকান দিব তখন কি দোকানে আর ৫ জন আসবে। এই আর ৫ জন কাজ শিখতে আসবে অথবা আর ৫ জন কি হতে আমার কাছ থেকে কিনতে আসবে। তাহলে আমি কি করলাম? এই টিবেটে প্রশিক্ষণ নিয়ে আমি কোনো কর্মসংস্থান করতে পারলাম অথবা কোনো কর্মসংস্থানে ঢুকতে পারলাম বা নিজে উদ্যোক্তা তৈরি হলাম। উদ্যোক্তা বলতে মনে করেন নিজে কোনো একটা দোকান দিলাম, নিজে কোনো একটা ট্রেনিং সেন্টার দিলাম। তাহলে এটা শুধুমাত্র আপনার টিবেট সেক্টর থেকেই আপনার সম্ভব। কিন্তু আপনি যদি জেনারেল সাইটে পড়াশোনা করেন তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না। তারপরে জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। টিবেটের গুরুত্বপূর্ণ আরেকটা সবথেকে বড় দিক হলো জনসংখ্যাকে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে। আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ। এই মানুষগুলোকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, সবাই যদি স্বাবলম্বী হয়, সবাই যদি ইনকাম করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশটাও কি হয়ে যাবে? স্বাবলম্বী হয়ে যাবে। তারপরে আরেকটা পয়েন্ট কি দেওয়া আছে? উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে টিবেট কর্মপরিকল্পনা সহায়ক ভূমিকা পালন করবে। তার মানে কি? আমাদের দেশকে যদি উন্নত সমৃদ্ধ করতে হয় তাহলে টিবেট কি করতে পারে? টিবেট এর জন্য সবথেকে বড় একটা ভূমিকা পালন করতে পারে। টিবেট বলতে কারিগরি শিক্ষা সবথেকে বড় একটা ভূমিকা পালন করতে পারে। এবার আপনারা বলেন তো যদি আপনার সামনে এবার আসে যে টিবেট কেন গুরুত্বপূর্ণ? আপনারা কি এখান থেকে ২ টা বা ৩ টা পয়েন্ট কি লিখতে পারবেন না? জি স্যার পারবো। বাকিরা কথা জি বলতেছেন স্যার না কেন? পারবো। আপনারা কি পারবেন না এরকম কিছু? ইনশাআল্লাহ। বাকিরা কথা বলেন, সবাই একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আপনারা ঘুমায় গেছেন নাকি ওই যে জয়েন করে বসে আছেন? আমার এটা বুঝতে হবে তো। স্যার পারবো। আচ্ছা ঠিক আছে। এবার দেখি আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে টিবেট কেন গুরুত্বপূর্ণ। এবার আমরা শিখব যে টিবেটের মূল উদ্দেশ্য কি? মানে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং বা কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য কি? কাজ শেখানো। তার মানে কি? স্কিল ডেভেলপমেন্ট করা। কি করা? কোনো একজন পার্সনকে, কোনো একজন ম্যান পাওয়ারকে কি করা? স্কিল ডেভেলপমেন্ট করা। কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। টিবেটের মূল উদ্দেশ্য কি? স্কিল ডেভেলপমেন্ট করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্বনির্ভর হওয়া মানে কি সেলফ এমপ্লয়মেন্ট হওয়া, তার মানে কি নিজে উদ্যোক্তা হওয়া, শিল্প কারিগরি দক্ষতা বাড়ানো। এবার বলেন তো টিবেটের মূল উদ্দেশ্য কি? তাহলে এই ৪ টা পয়েন্ট পড়লে কি সবকিছু কভার করে কি না? অবশ্যই সবকিছু কভার করে। জি স্যার। আপনারা কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা। সিয়াম স্যার আছেন? সিয়াম স্যার আর সালমা ম্যাম? হ্যাঁ, আছে। ম্যাম বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা। আ এই কোয়েশ্চেনটা আমাদের অ্যাসেসমেন্টে এসেছিল। সেটা হলো হাউ ডু ইউ ইমপ্রুভ ক্লায়েন্ট নিড এফিসিয়েন্টলি? আমি কিভাবে ইমপ্রুভ মানে কি উন্নত করতে পারি ক্লায়েন্ট নিড, অর্থাৎ আমার যে ক্লায়েন্ট থাকবে তার প্রয়োজনীয়তা আমি কিভাবে উন্নত করতে পারি এফিসিয়েন্টলি মানে কি দক্ষভাবে মানে কার্যকরভাবে বোঝানো হয়েছে। হাউ মানে কিভাবে, ডু মানে আপনি করবেন, ইমপ্রুভ আমি কিভাবে উন্নত করব ক্লায়েন্ট নিড, অর্থাৎ আমার ক্লায়েন্টের প্রয়োজন আমি কিভাবে উন্নত করব, এফিসিয়েন্টলি মানে কি
কার্যকরভাবে বা দক্ষভাবে। দেখি এবার বাংলাটা কি বলেছে? ক্লায়েন্টের প্রয়োজন কিভাবে দক্ষতার সাথে মানে উন্নত করা যায়। মনে করেন ব্যবসায়িক আপনি মূল একজন ফ্রিল্যান্সার। বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তন বা রূপান্তরিত হয়ে থাকে। অনিশ্চয়ই মূল সাধারণত তিন নাইম, আপনি আছেন? জি স্যার আছি। পরের ক্লাসে জয়েন করেন না হয়। জি স্যার। ক্লায়েন্টের প্রয়োজন কিভাবে দক্ষতার সাথে উন্নয়ন করা যায়, তার মানে মনে করেন আপনি আপনার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে মনে করেন আপনার ক্লায়েন্ট কারা, আমি মনে করেন প্রতিষ্ঠানে শিখতে যাব, তাহলে আমি আপনার ক্লায়েন্ট, তাই না? এখন মনে করেন আমার প্রয়োজন আপনি কিভাবে উন্নত করবেন বা দক্ষতার সাথে কিভাবে ওটা পূরণ করবেন। এখানে কি লেখা আছে? অর্গানাইজ ওয়ার্ক প্রপারলি। কাজ কি করতে সুশৃঙ্খলভাবে সংগঠিত করতে হবে, মানে কাজটা খুব সুন্দরভাবে আপনার করতে হবে। তো লেখা আছে কোলাবোরেট উইথ কলিগস, সহকর্মীদের সাথে সহযোগিতামূলক কাজ করা। যেরকম মনে করেন আমাদের প্রতিষ্ঠানে আমার কলিগ কারা আছে, এই যে সিয়াম স্যার আছেন, তারপর সালমা ম্যাম আছে। আমি মনে করেন তাদের কাছ থেকে একটা ফিডব্যাক যখন আমি নিব, তখন কিন্তু আমার কোথায় আমার দুর্বলতা আছে, কোথায় আমার ইমপ্রুভ করতে হবে, এটা কিন্তু আমি একটা ভালো একটা ফিডব্যাক পেয়ে যাব। তাহলে এখানে কোলাবোরেট উইথ কলিগস, তাহলে আমি আমার কলিগসের কাছ থেকে কি করতে পারি? আমি ফিডব্যাক নিতে পারি। এই ফিডব্যাক নেওয়া জিনিসটা কি? এই ফিডব্যাক নেওয়ার মাধ্যমে আমি কি করতে পারি? আমার ক্লায়েন্টের প্রয়োজনটা আমি কিন্তু নিশ্চিত করতে পারবো। যে মনে করেন ক্লায়েন্টের প্রয়োজনটা আমি বুঝতে পারতেছি না বা ক্লায়েন্ট স্যাটিসফাই না, কিন্তু এখন যদি কেউ আমাকে একটা ফিডব্যাক দেয় যে তুমি যদি এই জায়গাটা একটু ইমপ্রুভ করো, তাহলে তোমার ক্লায়েন্ট বা তোমার কাছে যারা ক্লায়েন্ট আসবে তারা আসলে মনে করে এখানে তার প্রয়োজনটা মিটবে, আশাবাদী। তা এরকম যখন আমাকে একটা ফিডব্যাক দিবে, তখন কিন্তু আমি ওটা ইমপ্রুভ করবো। ইমপ্রুভ করলে কিন্তু আমাদের আমাদের বলতে আমার কিন্তু কি হয়ে যাবে? আমার দক্ষতার ঘাটতিটা চিহ্নিত হয়ে যাবে এবং আমি কিন্তু ওইটা পূরণ করে আমি তার প্রয়োজনটা মেটাতে পারবো। তারপর এখানে লেখা আছে কি? সিক রেগুলার ফিডব্যাক, নিয়মিত মতামত গ্রহণ করা। তার মানে আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে প্রতিদিন বা সবসময় আমি তা কি করলাম? আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি ফিডব্যাক নিলাম। ফিডব্যাক নেওয়ার মাধ্যমে কি হলো? তার কোথাও ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে আমি জানতে পারলাম। এর মাধ্যমে কি করতে পারি? তার প্রয়োজনটা কিন্তু আমি দক্ষতার সাথে উন্নত করতে পারি। আরেকটা কি লেখা আছে? ফোকাস অন ক্লায়েন্ট নিড। আপনারা যদি খেয়াল করেন এখানে খুবই ইজি আমি শব্দ দিয়েছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আমি দেখেন খুবই এখানে কঠিন কোনো মানে শব্দ কিন্তু দিই নাই। আমি আপনাদেরকে খুবই সহজ বোঝার মতো শব্দ দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন সহজে এবং আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। লেখা আছে ফোকাস অন ক্লায়েন্ট নিডস। আপনি আপনার ক্লায়েন্টের যে প্রয়োজন বা যেই চাহিদা, এটার উপরে ভালো করে ফোকাস করলেন বা গুরুত্ব দিলেন, এটা বোঝানো হয়েছে। যখনই আপনার ক্লায়েন্ট যে থাকবে বা আপনার স্টুডেন্ট যে থাকবে, সেই স্টুডেন্টের প্রয়োজন, তার প্রয়োজন কি? লেভেল 3 মনে করেন সার্টিফিকেট অর্জন করা। এখন আপনি ওর এই সার্টিফিকেট অর্জন করার দিকে যদি আপনি সুন্দরভাবে গুরুত্ব দেন, তাহলে ওকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিতে পারবেন। সুন্দরভাবে প্রশিক্ষণ দিলে কি হতে পারবে? ও কম্পিটেন্ট হতে পারবে। কম্পিটেন্ট হতে পারলে ও একটা সার্টিফিকেট এখান থেকে অর্জন করতে পারবে। তার মানে ক্লায়েন্টের দক্ষতা উন্নত করার জন্য আমি একটা কি করতে পারি? ক্লায়েন্টের নিডটাকে আমি ফোকাস করতে পারি। মানে ক্লায়েন্টের যেটা চাওয়া, যেটা আশা, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি। তারপরে কি লেখা আছে? ইভালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক কোয়ালিটি। ইভালুয়েট করা, ইভালুয়েট মানে কি? মূল্যায়ন করা। অ্যান্ড ইমপ্রুভ মানে উন্নত করা। ওয়ার্ক মানে কাজের কোয়ালিটি, কাজের কোয়ালিটি আমার কি করতে হবে? মূল্যায়ন করব এবং উন্নত করতে হবে। যখনই আমি কোনো কাজের, আমাকে মনে করেন আমার সিএম স্যার কি করলো? আমাকে একটা ফিডব্যাক দিল। ফিডব্যাক দেওয়ার মাধ্যমে আমি কি করলাম? আমার কাজটাকে আমি মূল্যায়ন করলাম, আমার কাজটাকে আমি উন্নত করলাম, দেন আমার কাজের কোয়ালিটিটাকে কি করলাম? আমি আরো ইনক্রিজ করে নিলাম। তাহলে কি হলো? আমার ক্লায়েন্টের যেই নিড আছে, যে প্রয়োজনটা আছে, এটা কিন্তু আমি মানে এফিসিয়েন্টলি ভাবে আমি কিন্তু উন্নত করতে পারলাম। তাহলে বলেন তো, এই ৫টা পয়েন্ট যদি আমরা করতে পারি, তাহলে কি আমাদের যে স্টুডেন্ট থাকবে, আমাদের যে কাস্টমার থাকবে, আমাদের যে এসএসসি থাকবে, সরি এসএসসি হবে না, আমাদের যে ক্লায়েন্ট থাকবে, এদের কি প্রয়োজনীয় যেই চাহিদাটা, এটাকে আমরা মেটাতে পারবো কি পারবো না? জি স্যার, এটাতে পারবো। বাকিটা কথা পারবো বলেন, স্যার। পারবো স্যার। বাকিটা জি কথা। স্যার। জি স্যার।
আচ্ছা, এবার বিষয় এই প্রথম পেজের কারো কোনো কোশ্চেন আছে? না প্রথম স্যার নাই। প্রথম পেজে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সালমা ম্যাম আছে কোনো কোশ্চেন? না স্যার। অর্পি? স্যার বললাম তো নাই। আচ্ছা, আবিদ আছে, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, পারবো স্যার। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো ডিসক্রাইব টাস্ক এলিমেন্ট, টাস্ক অ্যান্ড জব। তো এখানে টাস্ক এলিমেন্টস বা টাস্ক অ্যান্ড জবের ভিতরে পার্থক্য জিনিসটা আসলে কি? আমি আপনাদের দেখি, আমার কাছে একটা ইনফোগ্রাফিক্স তৈরি করা ছিল। কেউ বলতে পারবেন টাস্ক এলিমেন্ট বা টাস্ক বা জবের ভিতরে পার্থক্য কি আমি আপনাদের বিগত ক্লাসে করিয়েছি, মানে বলেছি আপনাদেরকে? কেউ বলতে পার একটা জব স্যার হয়। অনেকগুলো টাস্ক হইলে একটা জব হয় স্যার, এটা বলছেন না? আর টাস্ক হয় কি করে? এটা টাস্ক গঠন হয় কোন কখন? একটা ছোট কাজ দিতে অনেকগুলো স্যার টাস্ক এলিমেন্ট মিলে একটা টাস্ক। একটা কাজের মধ্যে যে ছোট মানে পার্টস গুলো, একটা কাজের যে অংশগুলো বিভিন্ন। হ্যাঁ, এগুলো নিয়ে কি হয় একটা, এটা টাস্ক হয়। হ্যাঁ টাস্ক হয়, এবং একাধিক টাস্ক মিলে কি হয়? জব হয়। জব হয় স্যার। জব। একটা জব হয়। গুড। তাহলে আমাদের কোশ্চেনটা কেমন ছিল? যদি এবার আপনাকে বলে টাস্ক কাকে বলে, তাহলে আপনি বলবেন একাধিক একটা টাস্ক টাস্ক এলিমেন্ট, এলিমেন্টস মিলে কি হয়? একটা টাস্ক হয়। একটা এবং টাস্ক। যদি আপনাকে বলে যে জব কাকে বলে, একাধিক টাস্ক মিলে কি হয়? একটা জব হয়। প্রথমে হলো টাস্ক এলিমেন্টস, তারপরে টাস্ক, তারপরে জব। তাহলে আমরা একটু এখানে ডিসক্রাইব করে দিয়েছি। তারপরও টাস্ক এলিমেন্টস কাকে বলে? টাস্ক এলিমেন্ট হলো একটি পরিমাপযোগ্য কাজের একটি ক্ষুদ্রতম ধাপ। কতগুলো টাস্ক এলিমেন্ট নিয়ে টাস্ক গঠিত হয়। আমি তো আপনাদের এটাই পড়িয়েছি নাকি? যদি কারো প্রয়োজন হয় সে ইংলিশ এটাও পড়তে পারেন যে টাস্ক এলিমেন্ট ইজ এ সিমিলার স্টেপ অফ এ মেজারেবল টাস্ক, এটা পড়তে পারেন। এ নাম্বার অফ টাস্ক এলিমেন্ট কম্প্রাইজ এ টাস্ক। তারপরে মনে করেন এখানে টাস্কের একটা সংজ্ঞা দেওয়া আছে, একটি কাজের ক্ষুদ্রতম অংশ হলো টাস্ক। তাহলে টাস্কের কন্ডিশন এখানে পেয়ে গেলাম। তারপর এখানে লেখা আছে জব, কতগুলো টাস্ক নিয়ে একটি জব তৈরি হয়। এ জব কনসিস্ট অফ নাম্বার অফ টাস্ক। এই আমরা ইংলিশে এটুকু লিখলে হয়ে যাবে। এ জব কনসিস্ট অফ এ নাম্বার অফ টাস্ক। এবার তাহলে ওই যে টাস্ক এলিমেন্টস, টাস্ক এবং জবের ভিতরে কারো কোনো সমস্যা আছে ৩টা পয়েন্টসে? না স্যার। আচ্ছা, এবার দেখি জব হ্যাজ 3 কম্পোনেন্টস দেয়ার আর, তার মানে জবের ৩টা কম্পোনেন্টস আছে, মানে ৩টা উপাদান আছে। আমরা সাধারণত জব চিনি শুধু জব ডিসক্রিপশন নামে চিনি, জব স্পেসিফিকেশন নামে চিনি, পার্সোনাল স্পেসিফিকেশন নামে চিনি। তার মানে জবের উপাদান কয়টা? একটা জবের উপাদান হলো ৩টা। তার ভিতর হলো কি? জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন, তারপরে পার্সোনাল স্পেসিফিকেশন। এখন জব ডিসক্রিপশন কাকে বলে? একটি জবে কি কাজ করতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে তার সম্পূর্ণ বিবরণই হলো জব ডিসক্রিপশন। তার মানে একটি কাজ করার জন্য বা একটি কাজ হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি করতে হবে, তার সম্পূর্ণ একটা বিস্তারিত বর্ণনাই হলো কি? জব ডিসক্রিপশন, মানে কি জবের বর্ণনা বোঝায়। আমি এখানে ইংলিশে লিখে দিয়েছি, যদি কারো ইংলিশ প্রয়োজন হয় ইংলিশ পড়বেন, বাংলা প্রয়োজন হলে বাংলা পড়বেন। জব স্পেসিফিকেশন লেখা আছে কার্যকরভাবে কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতার লিখিত বিবরণ। তার মানে কি? কার্যকরভাবে কাজ সম্পাদন করবেন, একটা কাজ করবেন, কাজ করার জন্য প্রয়োজনীয় যে দক্ষতা এবং অভিজ্ঞতার লিখিত বিবরণ। এটি বিশ্লেষণের ভিত্তি পাওয়া যায়। এবার জব স্পেসিফিকেশন কোনটা? যখন আপনারা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের কাজ করেছেন তখন আপনারা কি করেছেন? ওই যে মনে করেন কোন ফন্টের সাইজ কতটুকু হবে, কোন ফন্ট
কি কালার হবে, কোনটায় মনে করেন শেপ হবে, শেপের সাইজ কতটুকু হবে। এই যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আপনারা পড়েছেন, এটাই হলো জব স্পেসিফিকেশন। সবাই কি বুঝতে পেরেছেন জব স্পেসিফিকেশন কোনটা? জি স্যার। কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, পার্সোনাল স্পেসিফিকেশন কোনটা? এই আবেদনকারীর কাছ থেকে চাওয়া ব্যক্তিগত গুণাবলী বর্ণনা করে। মানে পার্সোনাল স্পেসিফিকেশন কি? ব্যক্তিগত স্পেসিফিকেশন বোঝায়। এটা আসলে কি? এটি আবেদনকারীর কাছ থেকে চাওয়া ব্যক্তিগত গুণাবলী বর্ণনা করে। মনে করো ওই যে সিভি আছে আমাদের সিভি চেনেন সবাই? আমরা যে সিভিটা তৈরি করি, দেখেন এখানে ইংলিশে লেখা আছে দ্য অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য পারসন টু পারফর্ম দ্য জব পারফেক্টলি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, স্যার আবার একটু বলেন স্যার। দ্য অ্যাটিটিউড, আপনার আচরণ, অ্যান্ড বিহেভিয়ার, আপনার ব্যবহার, অফ দ্য পারসন টু পারফর্ম দ্য জব পারফেক্টলি। আপনার জব স্পেসিফিকেশন আপনার ওই জবের ভিতরে উল্লেখ থাকে, কিন্তু মনে করেন ওই জবটা আপনি কি মনে করেন রাগ করে করবেন, খারাপ ভাষা ব্যবহার করে করবেন, নাকি আপনি সুন্দরভাবে বসে মার্জিতভাবে বসে স্যার বুঝতে করবেন, পারছি। নাকি আপনি মনে করেন অসামাজিকভাবে বসে আপনি করবেন। তার মানে সুন্দর একটা অ্যাটিটিউড, সুন্দর একটা আচরণবিধি মেনটেন করে আপনি করলেন, সুন্দর একটা বিহেভিয়ার, সুন্দর একটা মনে করেন ব্যবহার করে আপনি এই কাজটা যখন সম্পাদন করবেন, এই যে জিনিসটা করতেছেন এটাকে পার্সোনাল স্পেসিফিকেশন বলে। তার মানে ব্যক্তিগতভাবে আপনি মনে করেন একটা প্রশ্ন বুঝতে পারেন নাই, তারপর আপনি স্যারের কাছ থেকে খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করে নিচ্ছেন, বা ট্রেনারের কাছ থেকে খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করে নিচ্ছেন, রাগ করে জিজ্ঞাসা করেন নাই। এই যে সুন্দর একটা আপনার ভিতরে অ্যাটিটিউড, সুন্দর একটা আচরণবিধি, এটাকেই বলে পার্সোনাল স্পেসিফিকেশন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা এটা সবাই জানি থ্রি টাইপ অফ কম্পিটেন্সি। আমাদের কম্পিটেন্সি কয়টি? ৩টি। একটা হলো জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। তাহলে আমাদের কম্পিটেন্সি কয়টা? এবার যদি আমি আপনাকে মানে প্রশ্ন করি, কম্পিটেন্সির কম্পিটেন্সির যে প্যারামিটার কয়টা? ৩টা। একটা হলো জেনেরিক, একটা সেক্টর, একটা অকুপেশন। জেনেরিক কম্পিটেন্সি আসলে কোনটা? এইগুলো সাধারণত আমাদের সিএসএ থাকে। তো জেনেরিক কম্পিটেন্সি কথা সকল সেক্টরের জন্য দরকার। আমরা যদি আপনাদেরকে সিএসটা দেখানোর চেষ্টা করি, আমরা সিএসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, মেবি। আমার এখানে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি জি স্যার, স্যার। আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক ইস্যু হলে বলবেন, ঠিক আছে? আমরা একটু সিএস এর এটা একটু দেখার চেষ্টা করি। সিএস আপনাদের পরিচিত করা দিব, সমস্যা নাই। আমরা নর্মালি সিএস এর একটু বিষয়টা দেখি। সিএস এর
দেখেন সিএস এর এই যে মনে করেন আমাদের কোর্স স্ট্রাকচারটা যেটা আছে, এখানে কোর্স স্ট্রাকচারটা কিন্তু ৩টা কম্পিটেন্সির কম্পোনেন্টের উপরে কিন্তু নির্ভর করে। একটা হলো কি জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি আসলে জিনিসটা কি, এটা হলো সকল সেক্টরের জন্য কমন, সকল সেক্টরের জন্য যেটা কমন সেটা হলো জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি। তার মানে কি দেখেন জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে কি আছে, ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে আচরণ করবেন এটা কিন্তু কোথায় আছে, ক্যারিয়ার মানে জেনেরিক কম্পিটেন্সির ভিতরে। এখন আপনার এই ক্লায়েন্ট কিন্তু মনে করেন আপনার আইটি সেক্টরেও আপনার ক্লায়েন্ট থাকবে, কনস্ট্রাকশন সেক্টরে আপনার ক্লায়েন্ট থাকবে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু আপনার ক্লায়েন্ট থাকবে। তারপরে আপনি যে কোনো অকুপেশনে যান না কেন, আপনি মনে করেন আপনি ইলেকট্রিক্যাল করছেন, তাহলে কি ইলেকট্রিক্যালে কি আপনার ক্লায়েন্ট থাকবে না? আপনার স্টুডেন্ট কি থাকতে পারে না? আপনার কি মনে কোনো কাস্টমার থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তার মানে আপনি যেই সেক্টরে যান না কেন আপনার কিন্তু কাস্টমার অথবা স্টুডেন্ট থাকবে কমন। তাহলে আপনি আপনার কাস্টমার অথবা স্টুডেন্টের সাথে আপনি কিভাবে বা ট্রেইনিদের সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে সুন্দরভাবে মার্জিতভাবে আচরণ করবেন, এটা কিন্তু কমন। তাহলে জেনেরিক মানে কি, যেটা যেটা সকল সেক্টরের জন্য কমন সেটা হলো জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কন্ডিশনে কিন্তু লেখা আছে, সংখ্যাটা কি দেওয়া আছে এখানে, জেনেরিক ইউনিট অফ কম্পিটিশন জিনিসটা হলো সকল সেক্টরের জন্য কমন, এমন দক্ষতা যা সকল ধরনের জব ও সকল শিল্পখাতের জন্য প্রয়োজন হয় এবং যা প্রতিটি কর্মীর জন্য অপরিহার্য। তাহলে দেখেন মনে করেন কোনো একটা জবে এই জিনিসটা সকল শিল্পখাতের জন্য প্রয়োজন এবং সকল কর্মীর জন্য এটা কি অপরিহার্য। আপনি একদম সুন্দরভাবে যে আপনার ক্লায়েন্টের সাথে আচরণ করবেন, সুন্দরভাবে ব্যবহার করবেন, এটা কি আপনার বাধ্যতামূলক না? অবশ্যই বাধ্যতামূলক। তাহলে জেনেরিক কম্পিটেন্সি হলো সকল সেক্টরের জন্য দরকার বা সকল সেক্টরের জন্য কমন, এবং এটার কাজ কি, যে সুন্দরভাবে এবং মার্জিতভাবে একজন ক্লায়েন্টের সাথে আচরণ করা, বা এটা সকলের জন্য ম্যান্ডেটরি থাকে, এক কথায় শেষ। তারপরে যদি আমরা বলি সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি আসলে কোনটা, এটা হলো সেক্টর ওয়াইজ থাকে। সেক্টর ওয়াইজ মানে কি, এটা একটা সেক্টরের উপরে বেস করে থাকে। মনে করেন আপনি যেহেতু আইসিটি সেক্টরে আছেন, তাহলে এখানে লেখা আছে কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন দ্য আইসিটি ওয়ার্কপ্লেস। এখন বলেন তো, আপনি মনে করেন যে কনস্ট্রাকশন আপনি এই সেক্টরে আছেন, কনস্ট্রাকশন সেক্টরে কি আপনার আইসিটি দরকার আছে? কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু ওইভাবে আপনার আইসিটি কোনো দরকার নাই। তারপরে যদি আমি আপনাকে বলি মনে করেন আপনার বিউটিফিকেশন একটা অকুপেশন আছে, এই বিউটিফিকেশন অকুপেশনে কি আপনার আইসিটিতে মানে আইসিটিতে কিভাবে ইথিক্যাল নৈতিকতা বজায় রাখবেন এটা কি দরকার আছে? ওইভাবে কিন্তু আমাদের দরকার নাই, যদিও আমাদের সবগুলো সেক্টরে সবগুলো অকুপেশনে আমাদের আইসিটি দরকার আছে আংশিক হলো, কিন্তু আমাদের কিন্তু এটা দরকার নেই যে কিভাবে আমি নৈতিকতা আইসিটি সেক্টরে কিভাবে নৈতিকতা বজায় রাখবো, এটা তো আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। তার মানে কিছু কিছু জিনিস আছে যেটা সেক্টরের উপরে বেস করে আমাদের দরকার হবে। যেরকম আমাদের আইসিটি সেক্টরের জন্য আমাদের কি আছে, কমপ্লিট ইথিক্যাল স্ট্যান্ডার্ড মানে কি নৈতিকতার স্ট্যান্ডার্ড ইন দ্য আইসিটি ওয়ার্কপ্লেস। আপনি আইসিটি ওয়ার্কপ্লেসে আপনার নৈতিকতাটা কিভাবে বজায় রাখবেন। তারপর প্র্যাকটিস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অস প্রসিডিউরটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য আইসিটি ওয়ার্কপ্লেস। তাহলে আপনার এইটা কিন্তু কমন থাকে প্রতিটা সেক্টরের জন্য, এই অসের প্রসিডিউরটা কিন্তু কমন থাকে। তার মানে আমরা কি বুঝলাম, যে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির ভিতরে কি থাকলো, এটা এমন দক্ষতা বা একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বা ক্ষেত্রের কাজ করার জন্য দরকার। তাহলে এখানে আমরা যেটা বলেছি যে এটা এমন দক্ষতা যা নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি বা সেক্টরের জন্য কাজ করার জন্য দরকার। আবার এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, একটি নির্দিষ্ট সেক্টরের জন্য প্রয়োজন কিন্তু নির্দিষ্ট কাজের পারফরমেন্সের জন্য বিশেষায়িত। তার মানে আপনার নির্দিষ্ট কোনো সেক্টর অথবা নির্দিষ্ট কোনো কাজের জন্য আপনার কি হয়, এটা নির্ধারণ করা হয়। তার মানে আমরা এখানে প্রথমে কি বুঝলাম, জেনেরিক কম্পিটেন্সি হলো সকল সেক্টরের জন্য কমন, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি হলো সেক্টর ওয়াইজ থাকে, সকল সেক্টরের জন্য আলাদা আলাদা। আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি হলো অকুপেশনের উপরে বেস করে। আপনার মনে করেন অকুপেশন কম্পিউটার অপারেশন, এখানে কি থাকবে, আপনি কিভাবে পিকটেল জয়েন্ট দিবেন। পিকটেল জয়েন্ট বলতে মনে করেন ইলেকট্রিক্যালে যারা করেছেন, ইলেকট্রিক্যালে মনে করেন তার যেভাবে জয়েন্ট দিতে হয়, নিউট্রালের তার
এটাকে পিকচার জয়েন্ট বলে। তাহলে কি আপনার অকুপেশনে কি এটা থাকবে? আপনি মনে করেন না। কম্পিউটার অপারেশন, আপনার কি এখানে থাকবে যে কিভাবে একটা জামা সেলাই করতে হবে? এটা তো টিডিএম এর কাজ, টেইলারিং এন্ড ড্রেস মেকিং এর কাজ। এখানে কি এটা থাকবে? এখানে কখনো এটা থাকবে না। আপনি যদি কম্পিউটার অপারেশন অকুপেশনে, তাহলে আপনার এখানে কি থাকবে? ওয়ার্ড থাকবে, পাওয়ার পয়েন্ট থাকবে, এক্সেল থাকবে, ইন্টারনেট রিসোর্স থাকবে। মানে কি আপনার আইসিটি রিলেটেড কিছু কাজ থাকবে, যেটা আমার সিএস এর মান অনুযায়ী। বিষয়টা তো এরকম নাকি? জি স্যার। বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার স্যার। হ্যাঁ, তাহলে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি আসলে কোনটা? যেটা আমার অকুপেশনের উপরে বেস করে হয়ে থাকে। স্যার একটা কথা একটু, জি, স্যার এই যে অকুপেশন দুটো একটু উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো হতো আর কি, উদাহরণ দিয়ে ডিফারেন্সটা বুঝাইলে। আচ্ছা, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির কথা বলছেন। জি স্যার। আচ্ছা, এটা হলো একটি নির্দিষ্ট শিল্প, মানে ইন্ডাস্ট্রি বা সেক্টরের মধ্যে বিশেষ কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেরকম মনে করেন আপনার অকুপেশন কি? কম্পিউটার অপারেশন। এখন এই কম্পিউটার অপারেশনে আপনার আসলে কাজ কি? এখানে কম্পিউটার অপারেশনের কাজ ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল। আপনার যদি অকুপেশন হয় আইটি সাপোর্ট এন্ড সার্ভিস, তাহলে ওই জায়গায় কাজ হবে কি? ওই জায়গায় কাজ হবে কিন্তু ভিন্ন। ওই জায়গায় হার্ডওয়্যার জনিত কাজ, ওই জায়গায় হার্ডওয়্যার জনিত কাজ আছে, ওই জায়গায় মনে করেন সফটওয়্যার জনিত কাজ আছে, ওই জায়গায় আপনার মেইনটেনেন্সের কাজ আছে। তার মানে কি কাজটা কিন্তু ভিন্ন। অকুপেশন আপনি যদি মনে করেন ইসের বিউটিফিকেশনের কথা বলেন, বিউটিফিকেশনের কাজ কি কি হতে পারে? বিউটিফিকেশনের কাজটা কিন্তু একটু ভিন্ন। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজের কথা, মানে গ্রাফিক ডিজাইন অকুপেশনের কথা বলেন, গ্রাফিক ডিজাইনে কিন্তু আপনার মনে করেন কোনো ধরনের লোগো ডিজাইন হোক, কোনো ধরনের পিকচার ডিজাইন হোক, কোনো ধরনের ব্যানার হোক, এটা কিন্তু তৈরি করে না। সেজন্য আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি হলো অকুপেশনের উপরে বেস করে একটা কি হয় আলাদা বা ডিফারেন্ট হয়ে থাকে। যেরকম আপনি কম্পিউটার অপারেশনে স্প্রেডশিট অর্থাৎ এক্সেলের কাজ করবেন, পাওয়ার পয়েন্টের কাজ করবেন, তারপরে ওয়ার্ডের কাজ করবেন, যেটা কিন্তু আপনি ইলেকট্রিক্যাল কাজে কিন্তু এটা করবেন না। ইলেকট্রিক্যাল মানে অকুপেশনে কিন্তু এটা আপনি করবেন না। স্যার স্পেসিফিকেশন অর্ধেক কথা শুনতে পাচ্ছেন? সেক্টর। হ্যাঁ, শোনা জি যাচ্ছে। স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, এই জন্য শোনা কম যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে যে কোনো মুহূর্তে স্যার আমাদেরও ইলেকট্রিসিটি অনেক চলে যেতে বৃষ্টি পারে। হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত আমরা স্টপ করি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেকের নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকে সুইচ অফ করেছে, অনেকের বাসায় বিদ্যুৎ নাই। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার মানে করি। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? স্যার আমরা বলতে চাচ্ছিলাম যে সেক্টর স্পেসিফিকেশন আর অকুপেশনাল দুটো তো দুটোটাই তো আলাদা আলাদা ব্যাপারে এটা নির্দিষ্ট করা। বুঝিনি, আবার একটু বলবেন? সেক্টর স্পেসিফিকেশন যেটা আছে কম্পিটেন্সি আর অকুপেশনাল স্পেসিফিকেশন কম্পিটেন্সি যেটা আছে এর সংজ্ঞা তো মনে হচ্ছে যে কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। অকুপেশন হলো অকুপেশনের উপরে বেস করে হয়, আর সেক্টর হলো সেক্টরের উপরে বেস করে হয়। জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এইটুকুর ভিতরে? কারো কোনো সমস্যা আছে? না স্যার।